8,780টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, নির্বাচনে বাধা এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বিএনপির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত। প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, নির্ধারিত দিনেই ভোটের দাবি। পাটের পর এবার পোশাক শিল্প বন্ধের পায়তারায় সরকার। বিজিএমইএ বিকেএমই এর অভিযোগ, সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষোভ। চট্টগ্রামে আলোচিত আইনজীবী আলিফ হত্যার বিচার শুরু। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। এবং বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবার বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান, দেশটির সংবাদ মাধ্যমের খবর। নির্বাচন অনুষ্ঠানে যারাই বাধা এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার সদস্যদের নিয়ে গঠন করা হবে নিয়ন্ত্রণ সেল। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তিনি। জানা নির্বাচনে মোট ৪২,৭৬১ ভোট কেন্দ্রের মধ্যে 8,780টি অতি ঝুঁকিপূর্ণ এবং 16,548টি ঝুঁকিপূর্ণ। এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর মোট 8,97,1117 জন সদস্য কাজ করবেন। এছাড়া 25,000 বডি ক্যামেরা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন বাহিনী প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সাথে কাজ করছে। নির্বাচন পরিচালনাতেও এই ধারা অব্যাহত থাকবে, এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে সকালে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেছেন তিনি। এ সময় ছিলেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিস্থলে এই সমাগম। সোমবার সকাল থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর স্লোগান আর পদচারণায় মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ। উদ্দীপনা, উচ্ছ্বাসের পাশাপাশি অনেক প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। আমাদের আজকের দিনের প্রত্যাশা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন, তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশ জাতীয় দল বিএনপির অভিভাবক এখানে শুয়ে আছেন, আমরা ওনাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজার বছর আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, আমরা এই প্রত্যাশা রাখি। উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছেন, তার আদলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তার আদলে এই রাষ্ট্র আরো উন্নতি থেকে উন্নতর যেন করতে পারে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া করেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানান মির্জা ফখরুল। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটি ভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। শহীদ জিয়ার জন্মদিনে উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও করেন বিএনপি মহাসচিব। দেশের রাজনীতিতে একটি এমন নাম, যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বহুদলীয় গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলি এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 দাবিতে আজও নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। পোস্টাল ব্যালটে একটি দলকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দেওয়া হয় সমাবেশ থেকে। 3 দাবিতে সোমবারও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বেলা 11টা থেকে এই কর্মসূচি শুরু হয়। ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে বসে পড়ছি। আমাদের একটাই দাবি যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান অবশ্যই করব। পোস্টাল ব্যালটে একটি দলকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতারা। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই। আমরা দ্বিতীয় দিনের মতো আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গতকাল সুশৃঙ্খলভাবে আমরা এখানে অপেক্ষা করে অবস্থান করব। যৌক্তিক দাবি পূরণ না হলে ভবিষ্যতে নির্বাচন ভবনের মূল গেট অবরুদ্ধ করা সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে নির্ধারিত দিনে এই নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একাধিক প্যানেলের প্রার্থী এবং শিক্ষার্থীরা। দুপুরে শাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। দীর্ঘ 28 বছর পর আগামীকাল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভ সহ 3 জনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে এই আদেশ দেয় বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ। এদিকে নির্ধারিত দিনে নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন একাধিক প্যানেলের প্রার্থী এবং শিক্ষার্থীরা। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই দাবি করে শাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের আবেদন করেন 8 জন নির্বাচন কমিশনার। সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকেরা। গণভোটের প্রচারণা শুধু সরকারের নয়, মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। গণভোটে সবাইকে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন সরকারের উপদেষ্টারা। দেশ জুড়ে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণায় এসব কথা বলেন তারা। গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির উদ্বোধন সহ দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোটের বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভায় অংশ নেন আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বড় সংস্কারের জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন, তাই গণভোটের আয়োজন করেছে সরকার। বৈষম্য ও নিপীড়ন দূর করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ নিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের হা ভোট প্রয়োজন। এদিকে কিশোরগঞ্জে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণভোটানের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করে গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফওয়াম খালিদ হোসেন। হবিগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমাম সম্মেলনে একথা বলেন তিনি। হাই ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি। আর গণভোটের প্রচার নিয়ে ময়মনসিংহে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতা বলে যাতে সংবিধান পরিবর্তন না করতে পারে, সেজন্য উচ্চকক্ষ ও নিম্নকক্ষ প্রয়োজন।
30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে 9 মাস ধরে আপনাদের অনেকেই টেলিভিশন হয়তো দেখেছেন, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়েই এই জায়গাটাতে এসেছি। এছাড়া চাঁদপুরে অর্থ উপদেষ্টা, যশোরে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, পিরোজপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, টাঙ্গাইলে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, জয়পুরহাটে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টারা সারা দেশে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তকে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প বন্ধের পাঁয়তারা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন করে এমন শঙ্কার কথা জানায় পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বিশ্ববাজারে মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে সুতা আমদানিতে শুল্ক আরোপকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন পোশাক শিল্প নেতারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পোশাক শিল্প বন্ধের পায়তারা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে সঠিক, কিন্তু কেন বেড়েছে এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল না এটা খতিয়ে দেখা? সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? হাজার হাজার স্পিনিং মিল, সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা বলেন, দেশের মোট রপ্তানি আয়ের 82% আসে গার্মেন্টস খাত থেকে। এর মধ্যে নিট পোশাক একাই রপ্তানি করে প্রায় $27 বিলিয়ন। আমি লোকাল স্পিনিং বাঁচাতে দিকে আমি 30% গার্মেন্টস ফ্যাক্টরিকে মেরে ফেলবো। আন্তর্জাতিক বাজারে যেখানে সুতার দাম কম, সেখানে শুল্ক আরোপের ফলে উৎপাদন খরচ বাড়বে এবং রপ্তানি আদেশ কমে যাবে। এতে করে লাখো শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক বাজারে 1 কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 মার্কিন ডলার, সেখানে দেশীয় মিলগুলো চাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে এই 40 থেকে 60 সেন্টসের এই বিশাল ব্যবধান রেখে নিট শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। নেতারা আরও অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সেফগার্ড চুক্তির নীতিমালা অনুসরণ না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশীয় স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দিতে হলে শুল্ক নয়, বরং সরাসরি প্রণোদনা, জ্বালানি সহায়তা ও স্বল্প সুদের ঋণ দেওয়া উচিত। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে, এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাহাজ সংকটে এলপিজি সময় মতো আমদানি করা যাচ্ছে না, তাই সংকট দেখা দিয়েছে। সকালে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই কথা বলেছেন। প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় করে। আর অনেকে বলতে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে কেবিনে গেছে, মোটামুটি ভালো জায়গায়। পুরোপুরি বেসরকারি খাতে দেওয়া হয়তো ঠিক হয় না, তো এই জন্য আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারি খাতেও আমরা এলপিজি আমদানি করব, এবং এই জন্য সরকারের যে আমাদের যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। ঢাকা বাঁচাতে রাজনৈতিক অঙ্গীকার এবং সমন্বিত নগর পরিকল্পনার দাবি উঠেছে। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঢাকা বাঁচানোর ইশতেহার শীর্ষক আয়োজনে বক্তারা বলেন, পরিকল্পনাহীনতা আর দীর্ঘদিনের অবহেলায় অস্তিত্ব সংকটে রাজধানী ঢাকা। তাদের মতে শুধু সিটি কর্পোরেশন নয়, রাষ্ট্রের সব সংস্থার সমন্বিত উদ্যোগই পারে ঢাকাকে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য রূপে ফিরিয়ে আনতে। একসময় নদী, বাগান আর বাণিজ্যের নগরী ঢাকা এখন দূষণ আর বিশৃঙ্খলা শহর। রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকাকে বাঁচাতে সুস্পষ্ট, সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব স্পষ্ট। এই বাস্তবতা সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা এখন আর শুধু একটি নগর নয়, জাতীয় সংকট। 300 জন সংসদ সদস্য পুরো বাংলাদেশটাকে 300টা ভাগ করে ফেলবে, ভাগ করে যার যার রাজত্ব, যার যার জমিদারি ক্ষমতা
কিংবা পুরো জায়গাটা। স্থপতি ও নগর বিশেষজ্ঞ বলছেন, বাতাস, পানি চলাচল, খেলার মাঠের সাথে সামাজিক নিরাপত্তা ও মানব বিরোধী কার্যক্রম সবকিছু একসাথে না ভাবলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে ঢাকা। শহরে খুবই কম কেমিট্রিয়াম আছে, তা আমরা সেখানে পুকুর উদ্ধার করা থেকে শুরু করে মাঠ উদ্ধার করা, আশপাশে যে অবৈধ দোকানপাট সব সেগুলো উদ্ধার করা, সেই কাজটা আমরা করেছি। আলোচনায় উঠে আসে নারী ও শিশুদের নিরাপদ চলাচল, পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার প্রশ্ন। আমরা সবাই মিলে আমাদের শহরকে গড়ব, আমাদের শহরকে ট্রাফিক মুক্ত করব, আমাদের শহরকে পলিউশন মুক্ত করব, আমাদের শহরের যে ফ্লাড, বন্যা, এই বন্যাকে আমরা দূরীভূত করব। এ সময় বিএনপি নেতা আব্দুল সালাম বলেন, সুষ্ঠু নগর পরিকল্পনার জন্য শক্তিশালী স্থানীয় সরকার গঠন করতে হবে। কয়েকদিন পরে আবার টিএনটি আইসা রাস্তা করবে, আবার ফিল আপ করবে সিটি কর্পোরেশন, অর্থাৎ সমন্বয়ের যে অভাব, এই সমন্বয়টা আমাদের মাঝে নাই। তাই সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। নদী ও খেলার মাঠ দখলের মতো অনাকাঙ্ক্ষিত সংবাদ আর ফিরে আসবে না, এমন আশা ঢাকা উত্তর সিটির প্রশাসকের। অ্যালার্মিং হচ্ছে গত সরকারের আমলে অনেক বিল্ডিং ভিতরে আছে যেগুলোকে কমার্শিয়াল পারমিশন দেওয়া হয়ে গিয়েছে, এখন সেগুলো বন্ধ করা যায় কিনা সেই আলোচনা আমরা এখন করছি। তিলোত্তমা ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যাবে না, আলোচনা সভায় দেওয়া হয় এমন বার্তা। ঢাকা হয়ে উঠবে সুস্থ, সৃজনশীল ও মানবিক একটি শহর। মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরু হলো। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হোসেনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ৩৯ আসামির মধ্যে ২৩ জন গ্রেফতার এবং বাকি ১৬ জন পলাতক। সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ জনকে। আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী। ২০২৪ সালের ২৬শে নভেম্বর চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি ১৬ আসামির বিরুদ্ধে মালামাল ক্রয়ের আদেশ দেওয়া হয়। পরে মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের নির্দেশ দেয়। আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে প্রাথমিক সাক্ষ্য বিদ্যমান থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালত দিন ধার্য করেছেন। আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা তারিখে সাক্ষী উপস্থাপন করে আলিফ হত্যা মামলাটা আমরা প্রমাণ করতে সমর্থ হব। যে বিষয়টা সুষ্ঠু হন, যারা হত্যাকাণ্ড জড়িত আছে তাদের সমস্ত শাস্তি চায়। অভিযোগ গঠনের আদেশে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবী। সম্পূর্ণ নিরপরাধ। আমরা 164-এ বলেছি যারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়ে তোমার নামে কোনো স্বীকারোক্তি নাই, তোমার নাম কেউ করে নাই। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে ২০২৪ সালের ২৫শে নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাভারের পরিত্যক্ত কমিউনিটি ভবনে একের পর এক ঘটেছে সিরিয়াল খুনের ঘটনা। ৬টি খুনের পর টনক নড়ে আইনশৃঙ্খলা বাহিনীর। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে শনাক্ত করা হয় সন্দেহভাজন খুনিকে। পুলিশ বলছে গ্রেফতার সম্রাটই ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল খুনে জড়িত। এই চিত্র ৬ খুনের ঘটনায় প্রকাশ পাওয়ার দুদিন আগে সাভারের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের। ৬ মাসে এই ভবনের নির্জন কক্ষে একের পর এক খুন করা হয় ৬ জনকে। এর মধ্যে ২টি পোড়া মরদেহ, আর বাকিগুলো আরও নৃশংসতার শিকার। তবে কি ঘটেছে মানসিক ভারসাম্যহীন এই কন্যার ভাগ্যে, তা নিয়ে এখনো সন্দিহান আইনশৃঙ্খলা বাহিনী সহ এলাকাবাসী। ভবনটির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অফিস থাকলেও নিরাপত্তা না থাকায় ক্ষোভ এলাকাবাসীর। যেহেতু সাভার পৌর কমিটি সেন্টারের পাশেই সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, অবশ্যই ছাত্রছাত্রীদের ভিতরে এবং ছাত্রছাত্রীদের গার্জিয়ানের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমরা যে কি পরিমাণে আতঙ্কে আছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
এবং এই রাস্তার সামনে দিয়ে যারা যায় তারাও খুব আতঙ্কে থাকে। তো এরকম একটি জায়গার মধ্যে আপনার প্রতিনিয়ত মনে করেন মার্ডার হচ্ছে, এই জিনিসটা আমরা সাভারবাসী ৫ নং ওয়ার্ডবাসী আমরা খুবই উদ্বিগ্ন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রবিবার রাতে আটক করা হয় সন্দেহভাজন খুনিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করলেও ৬ মরদেহর ৫টি শনাক্ত করা যায়নি। আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত ৫ মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই ৬টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। পারিবারিক ও সামাজিক অবক্ষয় থেকেই ধাপে ধাপে নৃশংস হয়ে ওঠে সিরিয়াল কিলাররা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যে জোর এই মনোবিজ্ঞানীর। বিরূপতার মধ্য দিয়ে যদি কোনো শিশু বড় হয়, তাদের মধ্যে অনেক সময় তারা নেগলেক্টেড ফিল করে বা সমাজ থেকে তারা মনে করে আমরা নেগলেক্টেড বা উপেক্ষিত। তখন এইভাবে কিন্তু তাদের এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো কিন্তু রিওয়ার্ডেড হয়, একসেপ্টেড হচ্ছে। ধাপে ধাপে সে কিন্তু এই ধরনের একটা জায়গাতে সে পৌঁছে যায়। এসব হত্যাকাণ্ড ঘিরে নিরাপত্তা শঙ্কায় সাভারবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোর আদালত প্রাঙ্গণে একটি মামলার বাদী এবং বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। দুপুরে কোর্ট চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে বাদী এবং বিবাদী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমির ভোগ দখল নিয়ে আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধের জেরে নাটোর এডিএম কোর্টে একটি মামলা চলছে। মামলার হাজিরা শেষে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। আর এ সময় পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। আমার সঙ্গে মতো যুক্ত আছেন এখানকার সাধারণ ভোটাররা। তারা বলবেন তাদের যিনি নতুন অভিভাবক হয়ে আসবেন, এই আসনটিতে দায়িত্ব নেবেন, তার কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে সাধারণ এই জনগণের। আপনার কাছে একটু যেতে চাই, কি ধরনের প্রত্যাশা থাকবে যিনি এই আসনটি দায়িত্ব পালন করবেন? জি, আমরা আসলে বাঞ্ছারামপুর আসনের দিকে দেখলে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তো যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা দেখি যে আমাদের আশেপাশে 4টা থানা আছে, যে 4টা থানা ছাড়ে এই বিষ্ণুন্তী এবং করিগড়ের ঢাকারটুকু যোগাযোগ ব্যবস্থা আছে। তো আমরা চাই এই রাস্তাতে এতটুকু উন্নয়ন হোক, যেটা এখন 10 ফিট আছে এটা আরও বৃদ্ধি পাক এবং রাস্তার যথোপযুক্ত সংস্কার হোক। আর মেঘনা ব্রিজ, এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে ব্রিজটা হলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নয়ন হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যেতে চাই, কি ধরনের প্রত্যাশা থাকবে? বাঞ্ছারামপুরে মাদকমুক্ত সমাজ গড়তে এবং বাঞ্ছারামপুরে আপনার মাদককে একবারে নির্বিশেষ করার জন্য এমন প্রতিনিধি চাই যে মাদক আমাদের বাঞ্ছারামপুর থাকবেই না, এমন প্রতিনিধি আমরা চাচ্ছি। আপনার কাছে যেতে চাই, তরুণদের প্রত্যাশা কি থাকবে? জি, আমাদের ইতিপূর্বে আমাদের বাঞ্ছারামপুর যে শিক্ষাটা দেখেছি, আমরা চাই এমন একজন প্রতিনিধি আসুক যিনি আমাদের ইতিপূর্বে যে শিক্ষাটাকে এটাকে চেঞ্জ করে আরও উন্নত এবং আরও সমৃদ্ধ করে তুলুক। বিশেষ করে কারিগরি সেক্টরটা, আমরা চাই কারিগরি সেক্টরকে আরও উন্নত করুক আর প্রসার করুক। সেক্ষেত্রে বেকারত্বটাও দূর হবে। এখানে আরো অনেকে আছেন, একটু যেতে চাই আপনার কাছে, যিনি অভিভাবক হয়ে দায়িত্ব পালন করবেন এই আসনটিতে, তার কাছে কি প্রত্যাশা থাকবে? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, এমন একজন অভিভাবক এখানে আসুক ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা যেন শান্তিতে থাকতে পারি, এমন একটা বাঞ্ছারামপুর এমন একটা ব্যক্তি আসুক, যেন এই ভালো একজন ব্যক্তি আসুক, তার কাছে আমরা এই আপনাকে যেতে ছোট করে বলবেন। আমরা এমন একটা বাঞ্ছারামপুর চাই যেখানে চাঁদাবাজমুক্ত একটা বাঞ্ছারামপুর হবে, যেখানে সকল শ্রেণী সকল পেশার মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারবে এবং তাদের স্বাভাবিক যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে। আমরা এমন একটা বাঞ্ছারামপুর চাই। যিনি আসবেন তার কাছে কি প্রত্যাশা থাকবে আপনার কাছে? আমি বাঞ্ছারামপুরের সচেতন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে যিনি এরপরে প্রতিনিধি হিসেবে আসবেন আমাদের বাঞ্ছারামপুরে, উনি আমাদের যেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবে এবং আমাদের বাঞ্ছারামপুর উপজেলা যেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওটা
50 সজ্জ বিশিষ্ট আছে, ওইটা অনেক উন্নত হওয়ার আমরা আশাবাদী ওনার কাছে, যিনি এরপরে দায়িত্ব ছিলেন তারা কি করেন? তারা মানে দুর্নীতি সঠিকভাবে মানে প্রতিশ্রুতি আমাদের ওইটা হয়নি আর কি। এখন অনেক মানুষ অনেকে ভোগান্তির শিকার হচ্ছে, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে অনেক দূরে দূরে যাচ্ছে এবং সঠিক স্বাস্থ্য ব্যবস্থার একটা পাচ্ছেন আর কি। আমি আপনার কাছে আবার একটু যেতে চাই, আর স্বাস্থ্য খাত রয়েছে, আরো বিভিন্ন বিষয় রয়েছে, যারা প্রত্যাশা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল বিগত বছরগুলোতে, সে প্রত্যাশা পূর্ণ হয়েছে? যে আমরা বিগত বছরে যারা এসেছিল তাদের জিনিসগুলো লক্ষ্য করেছি, তারা বিশাল বিশাল প্রত্যাশা আমাদেরকে দিত। সেই প্রত্যাশা অনুযায়ী যে কাজটা আমাদের দরকার ছিল সেই জিনিসটা আমরা প্রত্যাশা অনুযায়ী কখনোই পাই নাই। তো আমরা চাই যে জুলাই যে স্পিরিট আছে সেই স্পিরিট অনুযায়ী এমন একজন মানুষ আসুক যে আসলে ইনসামপূর্ণ একটা বাঞ্ছারামপুর আমাদের গঠন করে দিতে পারে এবং প্রত্যাশা অনুযায়ী আমাদের 100% কমপ্লিট করে দিতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবার নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে এমনটাই। আরও বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। আর বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না, বরং দিন দিন জটিল হচ্ছে সমীকরণ। নিরাপত্তা শঙ্কা সমাধানের আশ্বাস দিয়ে একাধিকবার বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছে আইসিসি, তবে মেলেনি সমাধান। এবার বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে পাকিস্তানও। বিসিবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পিসিবি। পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক বলে অভিহিত করে পাকিস্তানও টুর্নামেন্ট অংশগ্রহণ পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশনা দেয়া আছে। প্রতিবেদনে আরও বলা হয়, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের উপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। এমনকি শ্রীলঙ্কার ভেন্যুতে কোনো কারণে দেয়া সম্ভব না হলে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। চলমান সংকটে বারবার চিঠি চালাচালিতে সমাধান না হওয়ায় আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে এসে বৈঠক সেরেছে, যেখানে বিসিবি তুলেছিল আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদলের বিষয়টি। তবে ক্রিকেট আয়ারল্যান্ড এই প্রস্তাবে রাজি না থাকায় আপাতত শ্রীলঙ্কায় খেলার সব পরিকল্পনা ভেস্তে গেছে বিসিবির। বিশ্বকাপে টাইগারদের যাওয়া হবে কি হবে না তা জানা যাবে 21 জানুয়ারি বুধবার। তবে আইসিসি যেহেতু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বিসিবিকে চাপ দিচ্ছে, তাতে ধরেই নেওয়া যায় সূচি বদলের বিষয়টি ভাবছেই না আইসিসি। শেষ পর্যন্ত বিসিবি সিদ্ধান্তে অনড় থাকলে বাংলাদেশের বদলি হিসাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।